আইন বিভাগ, শাসন বিভাগ, এই তিনটা বিভাগই তো জনগণের দ্বারাই সৃষ্ট, তাই না? যেখানে আমার সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে, আমি তো সেই জায়গাটাকে নিয়ে চিন্তা করতেই পারবো কিনা বলা যায় না। তারপর শেষে তার একমাত্র কন্যা সন্তান, স্ত্রী, এটা পরিবারের অনেক রসায়ন নির্ভর করে। এখন আমি বিয়ে করেছি, হয়তো তখন কোকিলগুলো কুকু করে ডাকতে থাকে। এখন আমি বিএনপির 3 মাসে আত্মসমালোচনা যদি বলেন, তাহলে আমি বলবো যে যেটার সাথে বিএনপির দায় নাই এই মুহূর্তে। করছেন একেবারে নতুন, এর আগে কখনো বাংলাদেশে আমরা এরকম ভাবে কাউকে দেখিনি। একেবারে ইন না করে সাধারণ ফ্ল্যাং শার্ট, তারপরে শেষে আবার হাতের যে বাটন সেটা না লাগিয়ে একটু ভাঁজ করে রাখা, সাধারণ একটা ঘড়ি পরা, এরপরে প্রায় নিজের গাড়ি নিজে ড্রাইভ করা, সব মিলিয়ে মানে এই মুহূর্তে এটাকে আপনি দরিদ্র বলতে পারবেন না, ধনীও বলতে পারবেন না, একটা অদ্ভুত একটা নতুন একটা কালচার শুরু হলো। এবং আমরা খুব আশ্চর্য হয়ে দেখছি। এবং কুরবানির দিন যেমন উনি বের হলেন, 4.5 ঘন্টা ঢাকার শহর তিনি ঘুরে বেড়ালেন বর্জ্য ব্যবস্থাপনা দেখার জন্য, যে কিভাবে হলো, এবং যারা যারা দায়িত্ব পালন করেননি এরকম বেশ কয়েকজনকে তিনি চাকরিচ্যুত করলেন। তো সব মিলিয়ে মানুষ তাদের যে একটা ঘোর আছে, প্রধানমন্ত্রী বলতে ডাট ফাট বিরাট একটা গাড়ির বহর, প্রধানমন্ত্রী বলতে ওরকম ক্ষমতা, কিছু বললেই ঠ্যাং ভেঙে ফেলবে, ধরে নাও। তারপর শেষে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বললেই তাকে গুম করে ফেলতে হবে। ঠিক এই কালচারের জায়গাটাতে বর্তমান যে প্রধানমন্ত্রী, তাকে মনে হচ্ছে যে না, তিনি একেবারে স্বতন্ত্র, আমাদেরই একজন মানুষ, আমাদের মতো করেই তিনি চালচলন করেন, কথাবার্তা বলেন। এবং যেটাকে বলা হয় মাটির মানুষ, মানুষের সাথে তার একটা স্বাভাবিক সম্পর্ক। সব জায়গাতে প্রতিদিনই তার যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের ফলে টেলিভিশন আছে, সংবাদপত্র আছে, প্রত্যেক দিনই তিনি শিরোনাম হচ্ছেন। কখনো তরুণরা তার কাছে এগিয়ে যাচ্ছে, কখনো কোনো বৃদ্ধ তার কাছে এগিয়ে যাচ্ছে, বৃদ্ধা এগিয়ে যাচ্ছে, একটা অ্যাডাপশন হচ্ছে সেখানে। প্রধানমন্ত্রীর সঙ্গে জনগণের একটা ডাইরেক্ট সম্পর্ক। এবং আমি দেখলাম যে ছোট ছোট বাচ্চা ছেলেরা, এটা আমার কাছে ভালো লাগছে আমার নিজের অভিজ্ঞতা থেকে। একেবারে রাস্তার পাশে দাঁড়ানো, তো উনি যাচ্ছেন, যাওয়ার পরে সবাই বলছে এই তারেক, এই তারেক, 4-5 বছরের বাচ্চারা এই তারেক, ওই তারেক যায়। সো ইটস এ ভেরি গুড থিং। বিকজ আমি যখন এমপি ছিলাম, তো একদিন মোটরসাইকেল করে যাচ্ছি, দেখি কয়েকটা ন্যাংটা ছেলেরা এরকম দাঁড়িয়ে করতেছে, মানে বোধহয় এই রনি যায়। তো নর্মালি আমার খুব ভালো লাগলো যে এই বয়সের একটা ছেলে মেয়ে যারা আছে, তাদের মধ্যে যে আমার নামটা প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছে, এটা আমার কাছে ভালো লাগছে। এখন এই যে প্রধানমন্ত্রী যে একটা অনাড়ম্বর জীবনযাপন করছেন, তার যে রাষ্ট্রীয় প্রোটোকল অতীতে যারা যেভাবে চলছে তাদেরকে বাদ দিয়ে তিনি রাষ্ট্রের কিছু প্রোটোকল নিচ্ছেন, তার সঙ্গে সঙ্গে আবার নিজের ব্যক্তিগত যে প্রোটোকল যেটা আছে সেটা চলছে। তারপরে দিনরাত পরিশ্রম করছেন, পরিশ্রমের মধ্যে আবার স্ত্রীকে নিয়ে সিনেমা দেখছেন, কন্যাকে নিয়ে নাটক দেখছেন, তারপরে প্লেন থেকে নামার সময় স্ত্রীর হাত ধরে তাকে সযত্নে নামাচ্ছেন, মাথায় ছাতি ধরছেন। এই জিনিসগুলো আসলে বাংলাদেশে কখনো কেউ দেখেনি। সবাই মনে করছে যে না, এই লোকটা নিঃসন্দেহে দায়িত্ববান একজন মানুষ, তার একটা পারিবারিক জীবন আছে, স্ত্রী সন্তানের প্রতি তার ভালোবাসা। এবং এর আগেও দেখলাম যে জাইমা রহমান যখন খুব ছোট ছিল, তো সেরকম একটা ভিডিও দেখলাম ইদানিংকালে বেশ ভাইরাল হয়েছে, সে তার বাবাকে ভ্যাঙ্গাচ্ছে, ছোট একটা বাচ্চা মেয়ে। তো এটাও লোকজন খুব পছন্দ করছে। এখন এই জিনিসগুলো হয়তো বিএনপির মিডিয়া সেল সামনে আনছে, অথবা বিএনপির কোনো ভক্তরা সামনে নিয়ে আসছে। অ্যাজ এ হোল ওনাকে কেন্দ্র করে, ওনার পরিবারকে কেন্দ্র করে এরকম একটা আদর্শ বা ওনার কিছু কথাবার্তাও, যেমন উনি বলছে যে আমার মেয়ে জাইমা রহমান বাংলাদেশের 500 উপজেলার নাম মুখস্থ বলতে পারে। তো এটা পারিবারিক শিক্ষা, তাদের এই জাতীয়তা বোধ আছে। এখন আমি নিজে চিন্তা করলাম যে আমাকে যদি বলা হয়, আমি তো আসলে 50টার নামও বলতে পারবো না। 50 নাম শুনেই আমার একটু মনটা খারাপ হয়ে গেল যে রাজনৈতিক বিশ্লেষক, পত্রিকায় কলামও লিখি, কিন্তু আমি 100টা উপজেলার নাম যদি ভালো মতো বলতে পারি না, জাইমা রহমান সেটা মুখস্থ করে আসছে, তা আমি তো আসলে পিছিয়ে পড়েছি। তো এভাবে আসলে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পরিবার বিভিন্ন আঙ্গিকে অনেকের জন্য চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে, অনেকের জন্য ঈর্ষার কারণ হয়ে যাচ্ছে, অনেকের জন্য উদাহরণ হচ্ছেন, অনেকের জন্য বলতে
এখন এগুলোকে নিয়ে একটা রসায়ন হচ্ছে, রসায়ন যাকে বলে কেমিস্ট্রি। তো ফিজিক্স এবং কেমিস্ট্রি মানে আপনার দেহগত বস্তুগত একটা বিষয়, পদার্থবিজ্ঞান এবং তার সঙ্গে সঙ্গে রসায়ন বিজ্ঞান, এই রাজনীতির দুটো জিনিস এখন খুব গুতোগুতি করছে। হ্যাঁ, গুতোগুতি করছে। এই গুতোগুতিতে আসলে শেষ পর্যন্ত কাদের জয় হয়, কিভাবে হয়, তার জন্য আমাদের হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে আর কি। আপনি প্রধানমন্ত্রীর সিনেমা দেখার খুব প্রশংসা করছেন, আপনারও তো ইচ্ছা করে হয়তো স্ত্রী, কন্যা বা পরিবারের সবাইকে নিয়ে সিনেমা দেখতে। সেই সিনেমা দেখার মতো পরিবেশ এবং সিনেমা বাংলাদেশে কি হচ্ছে? না, এখন এখানে কেউ যদি দেখতে চায় সে দেখতে পারে। এখন তো শুনলাম যে এই মুহূর্তে একটা বনলতা এক্সপ্রেস নামক একটা সিনেমা আসছে, বেশ ভালো। তারপরে বনলতা সেনও আসছে। এর আগে আরও কয়েকটা সিনেমা ভালো হচ্ছে, কিন্তু আসলে ওরকম মন থাকতে হবে। তো এখন প্রধানমন্ত্রীর যে মন, তার যে আনন্দ, আমাদের তো এরকম আনন্দ নেই। হ্যাঁ, আমার ধরেন এই মুহূর্তে প্রধানমন্ত্রী আমার মতো যদি ব্যবসা বাণিজ্য করতেন, ব্যাংকের লায়াবিলিটিস থাকতো, তাহলে হয়তো তিনি এভাবে সিনেমা দেখতে পারতেন কি না বলা যায় না। তারপর শেষে তার একমাত্র কন্যার সন্তান, স্ত্রী, এটা পরিবারের অনেক রসায়ন নির্ভর করে। এখন আমি বিয়ে করেছি প্রায় 42 বছর হয়ে গেল। কারণ আমার স্ত্রীকে যদি আমি এই মুহূর্তে বলি যে চলো একটু সিনেমা দেখে আসি, সে 1 ঘন্টা আমাকে গালাগালি করবে যে বুড়া বয়সের ঢং দেখানোর কোনো জায়গা পাও না। হ্যাঁ, তো এই জিনিসগুলো আছে। তো এগুলো আসলে আমাদের যে বয়স, আমাদের যে সময়, পরিবার, সবার ক্ষেত্রে সব জিনিস আসলে হয় না। আল্লাহ প্রধানমন্ত্রীকে দয়া করেছেন, তার সবই ভালো। মানে সে সেখানে সিনেমাও দেখতে পারে, নাটকও দেখতে পারে, এই বয়সে শ্বশুর বাড়িও বেড়াতে যেতে পারে। তারপর শেষে ওই যে তার যে নানির বাড়ি, সেই নানির বাড়িও সে বেড়াতে যাচ্ছে। তো বেড়াতে যাচ্ছে, এবং আল্লাহ যখন কাউকে মানে সুসময় দেয়, সেই সুসময় দিলে চারিদিক থেকে শুধু সুধ্বনি উঠতে থাকে। যখন বসন্ত হয় তখন কোকিলগুলো কুকু করে ডাকতে থাকে। এখন তিনি এর আগেও সিলেটে গেছেন, সিলেটের লোকজন এইভাবে তাকে হেরে দুলাভাই বলে ডাকাডাকি করেনি। তো এইবার তিনি গেলেন, ছোটো ছোটো বাচ্চারাও সে বলছে ও দুলাভাই, ও দুলাভাই, জোরে জোরে ডাকাডাকি করছে। সেও তো মহা খুশি। সে বলতে চাই তোমরা চুপ করো, এত দুলাভাই দুলাভাই যদি তোমরা করো তাহলে আমি হয়তো এখান থেকে চলে যাব। আবার সে বাপের বাড়িতে গিয়ে সে বলছে যে আপনারা কি জানেন আমি কার ছেলে। তো এই জিনিসগুলো সে প্রকৃতির সাথে মিশে যাচ্ছে, প্রকৃতির সাথে মিশে যাচ্ছে। 17 বছর পরে বাংলাদেশে আসছে, এসে একেবারে সরাসরি প্রধানমন্ত্রী। তো মানুষের যে ভালোবাসা, এত ব্রুট মেজরিটি, সব মিলিয়ে মানুষ যখন অতিরিক্ত পায় প্রাপ্তি, সে উদার হয়ে যায়, সে দাতা হয়ে যায়, সে মহৎ হয়ে যায়, সে পরশ পাথর হয়ে যায়। তো আমরা যদি এই মানুষটিকে আঘাত না করি, তাকে তুচ্ছ তাচ্ছিল্য না করি, হয়তো তার এই গুণাবলীগুলো থাকবে, যেটাকে সহজাত বলা হয়, স্বাভাবিক। তিনি এখন স্বাভাবিক আচরণ করছেন। কেউ দুলাভাই বললে আপনাকে রেখে আমি এই পর্যায়ে বিদায় নিব। সেটি হচ্ছে, আপনি বলছেন প্রধানমন্ত্রী নির্ঝঞ্ঝাট, অর্থাৎ তার কোনো টেনশন নাই। দেশের অর্থনীতি তো ভঙ্গুর অবস্থা, পরিস্থিতিতে খুব নাজুক একটা অবস্থা। ইউনূস জামানা এবং তার আগে হাসিনা জামানার যে ভঙ্গুর অর্থনীতি, এত কিছু থাকার পর তার টেনশন নাই, আপনি কেন বলছেন? না, তার টেনশন আছে। তার টেনশনের জন্য তার অর্থমন্ত্রী আছে, তার টেনশনের জন্য তার স্বরাষ্ট্রমন্ত্রী আছে, এরা তো সবাই অভিজ্ঞতা সম্পন্ন। তারপরে তার উপদেষ্টা আছেন, মাহাদি আছেন, হুমায়ুন আছেন। হ্যাঁ, তো এতগুলো মানুষ, মানে এগুলো তো সব শিল্ড, প্রধানমন্ত্রীর এক একটা ঢাল। তো এত ঢালের পরে মানে এরা যদি প্রধানমন্ত্রীকে যদি সব টেনশন করতে হয়, তাহলে এই সমস্ত লোকজন রেখে লাভ কি বা থেকেই লাভ কি? ফলে তার যারা অন্যান্য লোকজন আছেন, তারা সকাল সন্ধ্যা পরিশ্রম করছেন, মানে দিন রাত মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে প্রধানমন্ত্রীকে মৌলিক কিছু চিন্তা ভাবনা করার জন্য, যে প্রধানমন্ত্রী যে চিন্তাগুলো করবে সেগুলো একেবারে ইউনিক, হ্যাঁ, যেগুলোই বাংলাদেশে আর কেউ করতে পারবে না। এই জন্য তাকে তানহাই, একটা শব্দ আছে তানহাই, মানে একাকিত্ব সময় দিতে হবে। সে পরিবারের সাথে সময় কাটাবে, সে খাল কাটতে যাবে, সে কন্যার সঙ্গে বই কিনতে যাবে। এই জিনিসগুলোর মধ্যে আপনি দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কী করে, সে গল্ফ খেলতে যাচ্ছে, সে ছুটি কাটাতে চলে যাচ্ছে, সে ইউটে অন্যান্য রাজাবাসাদের সঙ্গে সে গল্পগুজব করছে। ওইগুলোর মধ্যেই তার একটা ডিপ্লোম্যাসি চলে আসে। যেহেতু আমাদের প্রধানমন্ত্রী ইংল্যান্ড থেকে আসছেন, ফলে ইংল্যান্ডের অনেকগুলো কালচার, অনেকগুলো চিন্তা চেতনা তার মধ্যে আসবে, এবং তার হয়তো আমরা ক্রিকেট বা ফুটবল খেলতেও তাকে দেখবো। হ্যাঁ, তাকেও দেখবেন, সেই জিনিসটা দেখবেন না। সেই যে সে যেভাবে গাড়ি চালিয়েছে, মানে সে ট্রাকও চালিয়েছে, আবার বাচ্চাদের যে কার্ড, যেটা এই কার্ড মানে স্পোর্টস কার্ড একটা, সেইটাও চালিয়েছে। এরপর একজন অটিস্টিক মানুষ একটা গাড়ি বানিয়েছে, সেই গাড়ির পেছনে বসে যেভাবে ধরেন সে বসেছিল, খুব একেবারে শতভাগ মানে দেবতার মতো মন মানসিকতা না হলে সাধারণত ওই ধরনের অটিস্টিক একটা মানুষ সে গাড়ি চালাচ্ছে, তার গাড়ির পিছনে বসছে, ওটা লোকটা
একটা অ্যাক্সিডেন্টও করতে পারতো, হ্যাঁ সে অ্যাক্সিডেন্ট করতে পারতো। আর পাগলের তো কোনো নাই, মানে যে কোনো মানুষ ধরেন শারীরিকভাবে প্রতিবন্ধী, সে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটাতে পারতো। কিন্তু সে তিনটি কাজ করছে। প্রথমত হলো যেটা বাচ্চা ছেলে একটা স্পোর্টস কার নিয়ে আসছে, সে সেটা চালিয়েছে, তো এইগুলো একটা বিরাট উদারতা। দ্বিতীয়ত হলো একজন অটিস্টিক মানুষ, সে একটা গাড়ি তৈরি করেছে, সেই গাড়ি অটিস্টিক লোকটা চালিয়েছে, সে তার পেছনে যাত্রী হিসেবে বসেছে। থার্ড হলো বাংলাদেশে ইভি প্রথমে একটা ট্রাক তৈরি করেছে, ব্যাটারি চালিত বিদ্যুৎ চালিত ট্রাক, এই ট্রাকটা সে নিজের হাতে চালিয়েছে। এটা চারটিখানি কথা না। তো কাজেই এটা খুব প্রশান্ত মন না থাকলে, উদার মন মানসিকতা না থাকলে হয় না। ফলে তিনি আগামীতে ক্রিকেট খেলতে পারবেন, ফুটবল খেলতে পারবেন। আর তিনি তো এর আগে ক্রিকেট খেলছেন, আপনার তো মনে আছে যে 2006 সালে তারা দুই ভাই একসাথে ক্রিকেট খেলছিল, এবং ওই সময় তিনি খেজুর চাষ করার কথা কিন্তু বলছিলেন, ছাগল চাষও করবেন, খেজুর চাষও করবেন। তো এখন বাংলাদেশ খেজুরে মোটামুটি এখন স্বয়ংসম্পূর্ণ, প্রচুর আরব দেশের খেজুর চাষ হচ্ছে। তো এখন ছাগল চাষটা হয়তো বাড়াতে হবে আর কি। তো তিনি হি ইজ থিঙ্কিং। আমি এ নিয়ে সর্বশেষ বিশ্লেষণ শুনবো ডক্টর নীলোফার চৌধুরী মনি, আপনার কাছ থেকে দেশ এখন কেমন চলছে, প্রধানমন্ত্রীর পারফরমেন্স আপনি কেমন দেখছেন? একই সঙ্গে প্রধানমন্ত্রীর আজকে একটি বক্তব্য আপনাকে বলছি, তিনি বলছেন যে আমাদের সামনে অত্যন্ত কঠিন এবং গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এই সময়টিতে হেসে খেলে চলে গেলে দেশের বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতিটি শুধু আপনার নয়, ক্ষতি হবে দেশ এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের। তিনি কি কারণে এই ধরনের উপলব্ধি তার তৈরি হচ্ছে যে জনপ্রত্যাশা পূরণে বিএনপি ব্যর্থ হওয়ার একটা শঙ্কা কি তিনি করছেন? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে আমার সহ আলোচক অনেক কথা বললেন। উনি যে জায়গাটায় টাচ করেছেন আমি হয়তো সেই জায়গাটায় টাচ করব না, বাট আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে উনি একজন খুব বাস্তববাদী একজন মানুষ। উনি যে কথাটা প্রথমে বলেছিলেন, আই হ্যাভ এ ড্রিম, প্ল্যান, তারপরেই উনি যখন বুঝতে পেরেছেন যে এটা নিয়ে আলোচনা হতে পারে, ওই বক্তব্যের ভেতরেই উনি বলেছিলেন উই হ্যাভ এ প্ল্যান। এই যে আই হ্যাভ এ প্ল্যানের পরে উই হ্যাভ এ প্ল্যান, উনি যে সবাইকে নিয়ে চিন্তা করতে চায় এমন না যে কেউ তাকে বলে দিয়েছে বা পরের বক্তব্যে বলেছেন। উনি তখনই দুইটা জিনিসই বলেছেন, উনি থিঙ্কিং করছেন এবং থিঙ্কিং করাওয়ালা মানুষগুলোকে নিয়ে উনি থিঙ্কিং করছেন। এই দেশটাকে নিয়ে শুধু উনি কথা বলেই ক্ষান্ত হয় না। আপনি দেখেন, উনি ক্ষমতা দায়িত্ব নিলেন, রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার পরে তার আগে উনি রিস্ক নিয়ে, জীবনের সবচেয়ে বেশি রিস্ক নিয়ে, তার চরম নিন্দুক বা সমালোচক তারাও কিন্তু বলতেন তার জীবনে রিস্ক হয়ে যাচ্ছে। উনি সমস্ত বাংলাদেশে যেভাবে ঘুরে বেড়ালেন, যে মানুষটা 17 বছর দেশে আসতে পারে নাই তার সিকিউরিটির জন্য, সেই মানুষটা সিকিউরিটির তোয়াক্কা না করে সমস্ত বাংলাদেশে ভীষণভাবে ভিড় জ্যামপূর্ণ জায়গায় জীবনে রিস্ক নিয়ে উনি মাঠে ঘাটে চষে বেড়ালেন, বক্তব্য দিয়ে বেড়ালেন, নির্বাচনে জিতিয়ে আনলেন। এবং দায়িত্ব নেওয়ার পরে প্রথমেই উনি কী করলেন, ফার্স্ট যে কাজটা করলেন সেটা আগে তার বহর কেটে ছেটে একদম টুকরা টুকরা করে একদম লাস্ট বহরে 3-4টা গাড়ি সহ উনি থাকলেন। এই যে প্রথমেই যে উনি বহরটাকে কাটলেন, এটা সবচেয়ে বড় আমি বলবো যে ডাইনামিক সিদ্ধান্ত ওনার জন্য। বাংলাদেশের প্রেক্ষাপটে যে দেশে স্বাধীন হওয়ার পরে প্রথম শাসককে মেরে ফেলা হয়, দ্বিতীয় শাসককে মেরে ফেলা হয়, এবং তারপরে অনেক দিন পর্যন্ত 2জন নারী ছিল বিধায় হয়তো বা মানে অন্তত খুনটা হয় নাই, কিন্তু এছাড়া যা কিছু সব কিছুই হয়েছে দেশের যে অবস্থাটা, সেইখানে উনি একজন পুরুষ, আবার একজন পুরুষ, থার্ড, মানে এরশাদের স্বৈরাচার টাইমটা বাদ দিলে উনি থার্ড পুরুষ যিনি কিনা গণতন্ত্রের বার্তা নিয়ে এসেছেন। উনি ওনার বহর কেটে দিলেন। তারপরে উনি যেটা করলেন যে আপনার সচিবালয়ে গেলে আপনার অনেক জ্যামে বসে থাকতে হয়, কিংবা সচিবালয় থেকে তার অফিস পর্যন্ত আসলে অনেক জ্যামে বসে থাকতে হয়। উনি হিসেব করে বললেন যে আমি একাই যাব, এই কারণে যে আমি তাতে তেল কম লাগবে, সবার সমস্যা কম হবে, আমার একারই সমস্যা হোক। উনি
উনি ঘন্টার পর ঘন্টা ট্রাফিকে বসে থেকে মানুষের সঙ্গে, ট্রাফিক চলাকালীন অবস্থায় মানুষের সঙ্গে কথা বলা, নেমে আসা, এই জিনিসগুলো কিন্তু সব কিছুই আমি ডাইনামিক বলবো। একদম খুব রিস্ক নেওয়া, উনি যে রিস্ক নিতে জানেন, উনি যে রিস্ক নেওয়াটা পারিবারিক শিক্ষা থেকে নিয়ে এসেছেন, ওনার মা, ওনার বাবা, এখান থেকে উনি পেয়েছেন, এটা প্রমাণ করেছেন উনি। এরপরে যেটা, যে নির্বাচনী ইশতেহারে যেটা ছিল না, যেটা অন্য দল বলেছিল আপনার জনগণকে একটা ধোঁকা দেওয়ার মানসিকতায়, ধোঁকা দেওয়া এই জন্য বলছি, আমি এটা পরে বলছি, যে তারা সংসদে গেলে গাড়িও নিবে না, প্লটও নিবে না বা ফ্ল্যাটও নিবে না। বিএনপি কিন্তু এই ধরনের কিছুই বলে নাই, কিন্তু উনি এসে দায়িত্ব নেওয়ার পরে বললে আমরা প্লট এবং ফ্ল্যাট কোনোটাই নেব না। শুধু নিব না বলেই ক্ষান্ত দিলেন না, উনি কিন্তু আইন করে এটা বন্ধ করলেন। যখন কিনা যারা বলেছিল যে তারা প্লট ফ্ল্যাট নিবে না, তারা যখন গাড়ি চেয়ে বসলো, এবং মহান জাতীয় সংসদেই কিন্তু এই গাড়িটা চাওয়া হলো, বাইরেও হয়েছে, ভেতরেও হয়েছে, তখন এই জিনিসটা আইন করে বাদ দিল। এই যে স্যাক্রিফাইস ওনার সাথে ওনার দলের মানুষের স্যাক্রিফাইস, প্রত্যেকটা স্যাক্রিফাইস কিন্তু জড়িত, তো সেটা করলেন। নির্বাচনী ইশতেহারে যে কথাগুলো উনি বলেছিলেন, প্রত্যেকটা কথা এত তাড়াতাড়ি, কারণ বিরোধী দল কিন্তু হেসে উড়িয়ে দিয়েছেন এবং বিভিন্নভাবে কটাক্ষ করেছেন এই কথাগুলো নিয়ে, ফ্যামিলি কার্ড নিয়ে, কৃষক কার্ড নিয়ে, বা অন্যান্য যেটা শ্রমিকদের জন্য করা নিয়ে, এইসব সব কিছু নিয়ে উনি কিন্তু বুঝিয়ে দিলেন। ফ্যামিলি কার্ড 21 দিনের মাথায় উনি ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রায় 37,500 মহিলাকে। এই যে নারীর ক্ষমতায়ন উনি হাতে কলমে বোঝালেন। একটা নারীকে যে এটা কত বড় সম্মান দেওয়া, আমি একজন নারী হিসেবে এটা অকপটে বলতে পারি। সংসারে সত্যি কথা বলতে কি, সে এমপির ঘর করুক, মন্ত্রীর ঘর করুক, আর ওই রিকশালা অথবা কৃষকের ঘর করুক, একটা নারী কিন্তু তার নির্ধারিত সম্মানে খুব কম, রেয়ার, পৌঁছতে পারে না। সেখানে যখন একজন নারীকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেওয়া হলো, এবং আস্তে আস্তে এইটার আওতায় এই 4 কোটি পরিবারই পাবে বাংলাদেশে এই মর্যাদাটা। সে ধনী হোক গরিব হোক, ধনী হয়তো পয়সাটা নিবে না, কিন্তু সে যে একজন নারী প্রধান, সেই সম্মানটা পাবে। সেখান থেকে আমিও বঞ্চিত হব না, সেখান থেকে আপনার ওয়াইফ বা আপনার মালিকের ওয়াইফ, তারা কেউই বঞ্চিত হবে না। তো এই জায়গাটায় আমি বলবো যে নারীরা তাকে অন্যরকমভাবে জানলেন, অন্যরকমভাবে ফিল করলেন। এই ফিল করাটা আসলে বোঝানোর মতো না। এই এত বছরের 55 বছরের বাংলাদেশে নারীর সম্মান, যত না টাকায় সম্মান, তার চেয়ে অনেক বেশি ফ্যামিলির যে নারী একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে, এটা কিন্তু প্রত্যেকটা পুরুষ জানে, কিন্তু ওই জায়গায় সম্মানটা কিন্তু ওইভাবে দেয় না। মনে করে এটাই তার দায়িত্ব। ভোর থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত একজন নারী কাজের মধ্যে থাকে, সেটা মনে করে পুরুষের এইটার জন্যই আল্লাহ তারে পাঠাইছে। আসলে কিন্তু তা না। উন্নত দেশগুলো দেখেন, নারী আর পুরুষ কিন্তু ভাগ করে কাজ করে, দুইজনেই কাজ করে, কিন্তু দুইজনেই ভাগ করে কাজ করে, দুইজনেই সংসার চালায়, দুইজনেই ভাগ করে সংসার চালায়। তো এই যে থ্যাঙ্কসলেস জবটা যে নারী করে, থ্যাঙ্কসলেস জব থেকে নারীকে বের করে এনেছেন, তার নাম তারেক রহমান। এরপরে আপনার কৃষক কার্ড, সেটাও কিন্তু দিয়েছেন। কৃষক কার্ডটা দিলেন, তার আগে কৃষকের ঋণ মওকুফ 10,000 টাকা পর্যন্ত কৃষকের ঋণ মওকুফ করলেন, যেটা ইশতেহারে ছিল, সেটা পূরণ করলেন 1 মাসের মধ্যে। কৃষক কার্ড দিলেন সম্ভবত 1-1.5 মাসের মধ্যে। ফ্যামিলি কার্ড সেকেন্ড ধাপে দেওয়া শেষ, থার্ড ধাপের কাজ চলছে। এই যে উনি ওনার যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো এত আগে রক্ষা করার, হতে পারে ফুলফিল হয় নাই, 3 মাসে ফুলফিল কেন, 3 মাসে কেউ সূচনা করারও সাহস পায় না। তাও যে দেশের অর্থনীতির অবস্থা এতটা ভঙ্গুর, সেই দেশে এত বড় রিস্ক নেওয়া, এটা শুধুমাত্র জিয়া রহমানের সন্তান তারেক রহমানের দ্বারাই সম্ভব, বা খালেদা জিয়ার সন্তান তারেক রহমান দ্বারা সম্ভব। এই জায়গাটায় আমি কিন্তু ভীষণ সমালোচক একজন মানুষ। আমি আত্মসমালোচনা যেমন করতে পারি, পরসমালোচনাও ঠিক তেমনই করতে পারি। আমি একজন আপাদমস্তক সমালোচক মানুষ হয়ে আমি কিন্তু ওনার এই 3 মাসের কার্যক্রমে
একদম মন থেকে বলছি আমি highly pleased। সমালোচনার জায়গা থেকে আপনি বিএনপির 3 মাসের কি আত্মসমালোচনা করবেন বিএনপি নিয়ে? আমি বিএনপির 3 মাসে আত্মসমালোচনা যদি বলেন তাহলে আমি বলবো যে যেটার সাথে বিএনপির দায় নাই এই মুহূর্তে, তারপরেও বিএনপি যেহেতু আছে দায়িত্বে রাষ্ট্রীয়, 3 মাসে অনেক কিছুই সমালোচনা করা যায় না। মাত্র আপনার হানিমুন পিরিয়ড শেষ হলো, তারপরেও 100 যেটা ভাগে 10 ভাগ। আইন শৃঙ্খলাটা যেটা বিএনপি কথা দিয়েছে এটা আমরা দেখব আগামী 6 মাস, আগামী 9 মাস, আগামী 1 বছর কতটুকু হয়। এবং এখানে কিছুক্ষণ আগে একটা কথা আসলো এরকম যে কঠিন ওই যে গুরুত্বপূর্ণ যে সময়টা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এই কঠিন এবং গুরুত্বপূর্ণ সময়ে যে কথাটা আসছে সেটার সঙ্গে ষড়যন্ত্রটা যোগ হবে। ষড়যন্ত্র যোগ হবে এই কারণে যে আপনি খেয়াল করে দেখেন এই সপ্তাহ 2 যাবৎ কিছু শিশু রেপ হচ্ছে, যেটা কি না চিন্তা করা যায় না। এটা এইভাবে বাংলাদেশে এর আগেও হয়েছে, অনেক সব সরকারের সময়ই হয়েছে, কিন্তু এই 2 সপ্তাহের যে ঘটনাটা এটাকে কি আমি ষড়যন্ত্র বলবো না এটা কোনো গভীর চক্রান্ত বলবো, আমি এটা এখন পর্যন্ত বুঝতে পারছি না। হয়তো সরকার, যেটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন যে আমরা কিছু সিস্টেম করছি, যেটা আমি এই মুহূর্তে বলবো না। হ্যাঁ, আমি জনগণকে এই মুহূর্তে জানাতে চাই না, কিন্তু আমি একটা লাইনে নিয়ে আসবো। আপনি একজন খুব কম সংসদ সময়ের সদস্য মধ্যে। হিসাবে শিশু ধর্ষণের ষড়যন্ত্র বা গভীর চক্রান্ত কি কি দেখছেন আপনার? আপনি দেখেন যে পর্যবেক্ষণ কি? আপনি আমার পর্যবেক্ষণে এটা যে এই মুহূর্তে যারা আপনার ভিক্টিমাইজ তারা কিন্তু কোনো না কোনো দল থেকে আসা, অবশ্যই তারা বিএনপির না, এবং তারা একটা বিশেষ শ্রেণী থেকে আসা। এবং সেইখানে আমি কিন্তু অবশ্যই না হয়ে কোনো কিছু বলা ঠিক না, কিন্তু রাজনীতি বিজ্ঞান এই জন্য যে রাজনীতিতে অনেক সময় আপনার অ্যাজাম করা যায় যে এটা হচ্ছে কেন। আমি সেই জায়গা থেকে বলাৎকারও কি একই বক্তব্য আপনার? বলাৎকার নিয়ে বলাৎকার হচ্ছে মাদ্রাসাগুলোতে 113 জনের বলাৎকারের ঘটনা সামনে আসছে। এটা আমি এখানেও আপনি ষড়যন্ত্র দেখছেন কিনা বা গভীর চক্রান্ত দেখছেন এই কিনা? মাদ্রাসাগুলো জিনিস নিয়ে আমরা আগেও কথা বলেছি, অনেক ছিল এখানে, সব সময় অনেক ছিল, বাট এই 2 সপ্তাহের ঘটনাগুলোকে আমি খুব সাদা চোখে দেখতে রাজি না। এটার জন্য একটা অন্তরের চক্ষু দিয়ে বের করা উচিত যে কেন এই জিনিসগুলো এত বাড়ছে এই টাইমটুকের মধ্যে। এই ব্যাপারটা, যেমন ধরেন আপনি আপনার রাজনীতি বিজ্ঞান কি বলে? আমার রাজনীতি বিজ্ঞান বলে যে এটা একটা কঠিন চক্রান্ত। এইখানে অবশ্যই সরকারের খুব সিরিয়াসলি মনোনিবেশ করা উচিত, খুব সিরিয়াসলি। কারণ যে পর্যন্ত আপনি ভিতরের তথ্য না বের করতে পারবেন ততক্ষণ পর্যন্ত শুধু প্যারাসিটামল খাইয়ে আপনি রুগীকে সম্পূর্ণ সারাতে পারবেন না। রুগীকে সারানোর জন্য প্রথমে যে ডায়াগনস্টিক দরকার, যেটা আজকে আপনার সলিমপুরের যে জঙ্গল সলিমপুরের কথা বলেছেন যে এটা 25 বছরের সমস্যা এই মুহূর্তে রাষ্ট্রের হাতে আসলো। এই যে রাষ্ট্রের হাতে আসা, ওরকম আমি বলতে চাই যে রাষ্ট্রের হাতে যেন এই জিনিসগুলো আসে, যে আপনি বলাৎকার বলেন, রেপ বলেন, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং এটার জন্য আইনের যে ফাঁকফোকর আছে, অনেক ফাঁকফোকরের তৈরি হয়। আমি বলতে চাই যে আপনার এর আগে অ্যাসিড নিয়ে যে কাজ চলছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত দিয়ে অ্যাসিড কিন্তু এখন জিরোতে চলে আসছে। ঠিক একইভাবে এটার জন্য যদি আপনি রাষ্ট্রীয়ভাবে স্পেশাল আপনি যদি আইন না বানান এই মুহূর্তে, তাহলে আপনার অনেক রকম সমস্যা, বাংলাদেশে যে ধরনের চক্রান্ত হচ্ছে সেটা আরও এটা খারাপের দিকে যেতে পারে। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন 1 মাসের মধ্যে বিচার হওয়া, আমরা একটাকে এক্সাম্পল নিতে পারি না, আমরা সবগুলো একই যদি আপনার শর্তের মধ্যে পড়ে। বিচার তো করবে হচ্ছে বিচার বিভাগ, নির্বাহী বিভাগে থেকে কি এই ধরনের কথা বলা যায় যে 1 মাসের মধ্যে বিচার হবে? শোনেন, মাননীয় প্রধানমন্ত্রীর কিছু ক্ষমতা থাকে স্পেশাল,
উনি কিন্তু বলেছে আমরা 1 মাসের মধ্যে এই বিচার করার। উনি যদি বিচার বিভাগকে বলেন, উনি তো কারো পক্ষ নিতে বলেন নাই, উনি বিচারটাকে বিচার বিভাগকে বলতে পারে আমি কিনা যে বলি না। আইন প্রণেতা হিসেবে আপনার না, কাছে আমার বিচার প্রশ্ন। বিভাগের স্বাধীনতায় সেটা পারে না, কিন্তু প্রধানমন্ত্রী তো এইটুকু করতে পারে, হতে পারে উনি আইনের চেঞ্জ করবে, সামনে 7 তারিখে আপনার সংসদ, সেখানে কোনো চেঞ্জ নিয়ে আসবে, বা একটা অর্ডিন্যান্স দিয়ে দিতে একটা পারে। অর্ডিন্যান্স দিতে পারে, এইটা পারে সে। কিন্তু ওই যেটা আপনি বলছেন যে বিচার বিভাগের স্বাধীনতায়, ওইখানে আমি কিছু বলবো না। আর আপনি যদি এটা স্বাধীনতা ধরেন, বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ, এই 3টা বিভাগই তো জনগণের দ্বারাই সৃষ্ট, তাই না? যেখানে আমার সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে, আমি তো সেই জায়গাটাকে নিয়ে চিন্তা করতেই পারবো। এখানে এই তার মানে এই না যে আমি কোনো ভিক্টিমাইজের পক্ষ নেব, আমি তো তা নিচ্ছি না। আমি এই বিচারটাকে যাতে তড়িৎ করা যায়, তড়িৎ না করলে এটা আরও, ভাইরাসটা আরও ছড়িয়ে যেতে পারে। এই ভাইরাস যাতে ছড়িয়ে যেতে না পারে, আইনের শাসন যখনই কার্যকর হবে, আপনি দেখবেন যে এটা যেসব দেশে এই ধরনের আইনের শাসন কার্যকর হয়, সেই দেশগুলোতে কিন্তু ওইখানে গিয়ে দেখেন, ওখানে কিন্তু একটা মেয়ে অর্ধ নগ্ন হিসেবে যদি হেঁটে যায়, কেউ তাকিয়ে দেখে না, কেউ তাকে নিয়ে কিছু বলে না। তো এটা তো আইনের একটা ব্যাপার আমি মনে করি। তো সেই জায়গাটাই হয়তো বা মাননীয় প্রধানমন্ত্রী এটা বোঝাতে চেয়েছেন, হয়তো বা উনি শব্দগতভাবে বোঝাতে পারেন নাই, কিন্তু সংসদ শুরু হলে আমার যা ধারণা, আমার মনে হয় অথবা যে কথাটা বললেন যে অর্ডিন্যান্স জারি করে, সেটা করতেই পারেন উনি। গোলাম মাওলা রনি অনেকগুলো ইস্যু বলেছেন, তার মধ্যে একটি বিষয় আপনার কাছে আমার, শিশু ধর্ষণে আপনিও কি কোনো ষড়যন্ত্র চক্রান্ত দেখছেন কিনা, বলাৎকারের কঠিন চক্রান্ত, এগুলো আপনিও কি একমত কিনা মনি আপনার সঙ্গে? একই সঙ্গে সাম্প্রতিক সময় আমরা দেখছি যে ডক্টর ইউনূসের প্যারিস সফর গেছেন এবং সেই সফর নিয়ে এক ধরনের নানা ধরনের সেখানে বক্তব্য দিয়েছেন, নারীর ক্ষমতায়ন নিয়েও তিনি এক ধরনের বক্তব্য দিয়েছেন বাংলাদেশের নারীদের নিয়ে। তো এই সফরে কেন গেলেন ডক্টর ইউনূস, এবং এ নিয়ে আপনারও একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত? একটা করে বলি। প্রথমত হলো যে এই যে সাম্প্রতিক সময় শিশু ধর্ষণের মতো ঘটনা যে ঘটছে, এটার নির্মমতা এবং পাশবিকতা, নির্মমতা এবং পাশবিকতা বলাটাও আসলে অ্যাপ্রোপ্রিয়েট হবে না। কারণ হলো, এভাবে কখনো কোনো পশু কোনো ধর্ষণ করে না, পশুকে আমি কখনো ধর্ষণ করতে দেখিনি। 2 নম্বর হলো যে পশু যে নিষ্ঠুরতা দেখায়, সেই নিষ্ঠুরতার মধ্যে যে একটা মেয়েকে ধর্ষণ করে, তাও আবার শিশু, তাকে আবার হাত পা কুচি কুচি করে কাটা, এই জগতে মানে এগুলো সাধারণত হয় না। মানে সাধারণত কখনো যদি কোনো বর্বর যুগে জীবন জঙ্গলে একে অপরের সাথে সারা জীবনের শত্রুতা থাকে, যেগুলো জঙ্গলি, যে সমস্ত আমাজনের জঙ্গলে যে সমস্ত এক পক্ষ আর এক পক্ষকে শত শত বছর ধরে আয়ামে জাহিলিয়াত বলা হয়, তো দেখা গেলো প্রতিপক্ষের কোনো সন্তান, বৃদ্ধ পিতা মাতায় তাদেরকে পেলে এইভাবে মানে নির্যাতন করা হয়। ঠিক এইভাবে কিছু কিছু ধর্ষণ সারা বাংলাদেশে ঘটছে। আর আপনি যেটিকে বললেন বলাৎকার, এটাও শিশু ধর্ষণ, মানে ছেলে শিশু ধর্ষণ, বালক ধর্ষণ, এটাও সাম্প্রতিক হারে বেড়ে গেছে। এর অনেক রাজনৈতিক কারণ হতে পারে, এর অনেক ব্যাখ্যা হতে পারে। কিছু কিছু মানুষ মনে করতে পারে এই সময়টাতে যে আমরা রাষ্ট্র ক্ষমতার একেবারে কাছাকাছি, আমরা যে কোনো অপরাধ করে এখান থেকে আমরা রক্ষা পেতে পারি, অথবা আমরা এই কাজগুলো করে সরকারকে বিব্রত করতে পারি। এরকম একটা চ্যানেলে একটা চক্রান্ত থাকতে পারে। দিস ইজ ওয়ান, যেটা মনিয়াপা যেটা বললেন আমি ডিসএগ্রি করব না, কিন্তু আমি অতিরিক্ত যেটা বলতে চাই সেটি হলো যে কখনো কখনো প্রকৃতি, অর্থাৎ আকাশ, আসমান, জমিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন, তাদের মানে এই প্রকৃতি থেকে অনেকগুলো সিমটম এই জমিনে আসে। তো ঝড়, বৃষ্টি, বন্যা, বাদল থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগ, অভাব, অভিযোগ, এগুলোর মধ্যে একটা প্রকৃতির ইঙ্গিত থাকে। একইভাবে আমাদের এই সমাজে, যেটাকে ইংরেজিতে বলা অ্যাট্রোসিটি, এই যে নিষ্ঠুরতা, যখন মানুষের মধ্যে এই ধরনের নিষ্ঠুরতা বাড়ে, দরিদ্র মানুষগুলো খুব অধৈর্য হয়ে যায়। সাধারণত দেখবেন যে দরিদ্র মানুষগুলো সবসময় ধৈর্যের আধার। হাজারো সমস্যার মধ্যে আপনি জিজ্ঞেস করবেন কেমন আছেন, সে বলবে আলহামদুলিল্লাহ। পেটে খাবার নেই, কিন্তু আপনি গিয়ে যদি তার বাড়িতে যান, সে গাছে থেকে একটা ডাব পেড়ে দেবে। তো এই দরিদ্র মানুষ যখন রাগ হয়ে যায়, অস্থির হয়ে যায়, আপনি ধরে নেবেন যে একটা রাষ্ট্র রসাতলে যাচ্ছে।
একটা রাষ্ট্র খারাপ দিকে যাচ্ছে। তো সেই দিক থেকে ইদানিংকালের যে অপরাধগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই অপরাধ চাঁদাবাজিতে, সে অপরাধ মুনাফিকিতে, সে অপরাধ ঔদত্যে, অহংকারে, সে অপরাধ আপনার ধরেন এই ধরনের ধর্ষণের মতো ঘটনা, যেগুলো অতীতের সকল সীমা অতিক্রম করেছে এবং আমাদের চিন্তা জগতে, আমাদের বিশ্বাসের জগতে রীতিমতো ধাক্কা দিয়ে ফেলেছে। এবং আমাদের যে যে অপরাধগুলো হচ্ছে, সেই সকল অপরাধের ধরুন একটা কন্যা সন্তান যেভাবে নিহত হলো, এখন এই সমাজের যে যত ধনী হোক না কেন, ওই বয়সী যাদের কন্যা সন্তান আছে, প্রতিটি পিতামাতাই কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। চাঁদাবাজির যে ঘটনাগুলো ঘটছে সারা বাংলাদেশে, তো সেই চাঁদাবাজির ঘটনার কারণে এই ঢাকা শহরে যারা চাঁদাবাজি দ্বারা এখন আক্রান্ত হননি, কিংবা ধরেন বিদেশে আছেন, বাংলাদেশে এসে ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছেন, তারা কিন্তু সবাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে। জঙ্গল সলিমপুরে যে ঘটনাটা ঘটছে, স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে গেলেন, সেখানে মানে র্যাব দেখলে, পুলিশ দেখলে তো আমরা ভয় পাই, তো সেখানে র্যাবের সেই যে আস্তানা, সেখানে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হলো। কত বড় দুঃসাহস, কত বড় রাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জ জানানোর মতো ঘটনা, এটা তো এই বাংলাদেশে কখনো ঘটেনি। তো এই জায়গাগুলোতে যেটা মনে হচ্ছে যে রাষ্ট্র পরিচালনায় যারা জড়িত এই মুহূর্তে আছেন রাজনীতির সঙ্গে, কেউ হয়তো সরকারে আছেন, কেউ হয়তো বিরোধী আছেন, তাদের কোনো আচরণ, তাদের কোনো চিন্তা এবং চেতনা, সেই চেতনা সরাসরি যে আল্লাহর যে হুকুম রাষ্ট্র পরিচালনা করার জন্য, আল্লাহর যে যাকে বলা হয় দিক নির্দেশনা থাকে, একটি রাষ্ট্রের জনগণের প্রতি দায়িত্ব এবং কর্তব্য পালন করার ক্ষেত্রে যখন রাজনীতির কর্তা ব্যক্তিরা এই বিষয়গুলি নিয়ে মুনাফিকি করে, মুখে বলে একটা, কাজে করে আর একটা, এটা সরকারি দল হতে পারে, বিরোধী দল হতে পারে, এটা আওয়ামী লীগ হতে পারে, জামাত হতে পারে, বিএনপি হতে পারে, এনিবডি, মানে যার হাতে যতটুকু ক্ষমতা আছে ঠিক সেই ক্ষমতার জায়গায় বসে সে মুনাফিকি করছে। তো এই মুনাফিকি যখন ক্ষমতার কেন্দ্রে খুব বেশি চলতে থাকে, তখন একটা রাষ্ট্রের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত উঠিয়ে নেন। আর যখন বরকত উঠে যায়, তখন দরিদ্র মানুষ এগুলো অস্থির হয়ে পড়ে। আর এই যে সমাজে যে অপরাধগুলো আছে, এই অপরাধগুলো মারাত্মকভাবে লানত আকারে এই সমাজে প্রতিষ্ঠিত হতে থাকে। এই গেল শিশু ধর্ষণ নিয়ে আমার কথা। আপনার দ্বিতীয় প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূস এই ভদ্রলোক এই সময়টাতে কেন সেই প্যারিসে গেলেন আমার মাথায় ঢুকে না। ওনার বয়স এখন প্রায় 88 বছর। এই বয়সে মানুষের কাপড় চোপড় ঠিক থাকে না, পোশাক আশাক ঠিক থাকে না, বসলে হাত পা বাঁকা হয়ে যায়, জায়গায় থাকে, মুখ দিয়ে কথা বলতে গেলে থুতু বের হয়ে যায়, এটা স্বভাবিক, এমন যে কোনো মানুষ। তো এই অবস্থাতে ওনার আশেপাশে যারা আত্মীয় স্বজন আছে, তারা সবাই বলে যে আপনি একটু চুপচাপ থাকেন, এবং অনেক বুড়া মানুষের শরীর থেকে গন্ধও আসে, সিরিয়াস গন্ধ আসে। এগুলো আল্লাহরই একটা নিয়ামত। এই অবস্থাতে উনি কি একটা পোশাক পরে, কি একটা করে সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছেন, এটা আমার কাছে সঙ্গে লামিয়া মুর্শিদও আছেন। হ্যাঁ, সঙ্গে লামিয়া মুর্শিদও আচ্ছা, এইটা তো ভদ্র মহিলা, ওনার তো, উনি তো এখন এত বুড়ি হন নাই, ওনার তো স্বাভাবিক একটা রুচিবোধ থাকা উচিত, যেহেতু ওনাকে ডক্টর মোহাম্মদ ইউনূস খুব পছন্দ করেন, তারপরে তাকে যাকে বলা হয় কাছাকাছি রাখেন। ওনার অন্তত বলা উচিত যে আল্লাহ তো আপনাকে অনেক দিয়েছে, আপনি বাংলাদেশে থাকেন বা যেখানে থাকেন, এত ঘোরাফেরা করার দরকার নেই। ওই যে ফ্রান্সের রাস্তায় আমি দেখলাম উনি ফুটপাথ দিয়ে হাঁটাচলা করছেন, কোনো কারণে যদি কাজ থেকে পড়ে যেতেন। আবার উনি একজন মেয়রের কাছে গিয়ে বসছেন। মেয়র কি বলবো, মেয়র পায়ের উপর পা তুলে, একটা শহরের মেয়র পায়ের উপর পা তুলে ক্রস লেগ করে বড় একটা চেয়ারে বুক ফুলে বসে আছে, মনে হয় যেন কিং অফ পার্সিয়া, দারায়ুজ দ্য গ্রেট। আর ওখানে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস বসে আছে চড়াই পাখির মতো, হাত দুটো এই যে এমনভাবে বসে আছে, হাত দুটো যে আমাকে দেখাচ্ছে অভিনয় করে, দেখে মনে হয় যেন হাত জোর করে হুজুর আমাকে কিছু একটা দেন। তো উনি কী জন্য গেছেন, কী কারণে গেছেন, উই ডোন্ট নো, বাট এটা অ্যাজ এ নেশন হিসাবে ওনার এই যে প্যারিসে যে উপস্থিতি, উনি যে কারণেই যান না কেন, এটা ভালো লাগেনি। এরপরে উনি ওখানে গিয়ে, আমার পাশে একজন সম্মানিত নারী আছেন, উনি ওখানে গিয়ে নারীর অধিকার নিয়ে কথাবার্তা বলেছেন। তো নারীর অধিকার নিয়ে কথা বলেছেন, নারীর ক্ষমতা নিয়ে কথা বলেছেন, নতুন প্রজন্ম ক্ষমতায় ছিলেন, একদিনও তো নারীর অধিকার নিয়ে কথা বললেন না। এখন এখানে ওনার সবকিছু কন্ট্রাডিক্ট করেছে। উনি বাংলাদেশে একটা মৌলবাদ উনি জাগিয়ে তুলেছেন, যেখানে নারীরা কাজে যাবে না, সবসময় বোরকা পরতে হবে, চোখের মানে এমন বোরকা পরতে হবে চোখের ওই দুটা গোল গোল ঘড়ির মতো দুটো ফুটা থাকবে শুধু, যেখান থেকে শুধু তারা শুধু দেখতে পাবে, বাইরের কোনো লোক দেখতে পাবে না।
তো এইরকম একটা আদর্শ 1.5 বছর ধরে 18 মাস ধরে উনি বাংলাদেশে প্রচার করলেন। আর ওখানে গিয়ে তিনি এমন দুজন রমণীর পাশে বসছিলেন, দুজনে স্কার্ট পরা, তারপর শেষে পুরো ঠ্যাং বের করে পায়ের উপর পা তুলে ওনার সামনে যেভাবে ঝুলাচ্ছিলেন, এটা আমার কাছে মনে হলো যে উনি যে নারীর ক্ষমতা চেয়েছিলেন, বাংলাদেশে উনি যেভাবে নারীদেরকে ট্রিট করেছেন, যেভাবে নারীদেরকে অন্তঃপুরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, তার সঙ্গে প্যারিসের এই দৃশ্যটা মানে কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফ্লিক্ট করেছে, বেমানান। এই জিনিসগুলো ওনার সাথে মানায় না। ফলে আজে হয় কি, আমার কাছে যেটা মনে হচ্ছে, ওনার যারা নিকট আত্মীয় আছেন, আপনজন আছেন, তাদের উচিত হলো এই ভদ্রলোককে থামানো, যে অ্যাটলিস্ট আপনি অনেক কিছু করেছেন, নোবেল পুরস্কার পেয়েছেন, শেখ হাসিনার জমানাতে 8 তলা উঠানামা করেছেন, আবার আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ অলঙ্করণ করেছেন, রাষ্ট্রীয় টাকা দিয়ে আপনি 40 লাখ টাকা এক রাতের ভাড়া, এরকম হোটেলে আপনি থেকেছেন। এ জীবনে আপনার আর কিছু পাওয়ার নেই, আপনি সব পেয়েছেন। আপনি লামিয়া মুর্শিদকে পেয়েছেন, আপনি নূরজাহান বেগমকে পেয়েছেন, আপনি দুটো বিয়ে করেছেন। হ্যাঁ, আপনার তো মানে কোনো জায়গাতে আপনার তো অপূর্ণতা নেই, আল্লাহ আপনাকে 2 হাতে দিয়ে দিয়েছে। তো এত কিছু পাওয়ার পরে আপনি এখন এই বয়সে একটু আল্লাহ বিল্লাহ করেন, চলেন একটু হজ করে আসি, একটু উমরা করে আসি। এই লোকটা কেন মক্কা শরীফে যায় না, কেন মদিনা শরীফে যায় না? এটা আমার কাছে মনে, ওনার সাথে তো জামাতের খুব ভালো সম্পর্ক। জামাতের লোক কি অন্তত আল্লাহর ওয়াস্তে এই দায়িত্বটা পালন করতে পারে না, যে চলেন আমরা একটু মানে সবাই দলে বলে গিয়ে একটু উমরা করে আসি। সেখানে এই যে এখন মাননীয় সংসদ সদস্য আছেন, আমির হামজা আছেন, তো সবাই তাকে নিয়ে গেল। আমির হামজা আছেন, আরও অনেকে আছেন, তারপরে তারেক মনোয়ার আছেন, আরাক হুজুর আছেন, ইব্রাহিম সাহেব, যিনি বলছেন না বলছি ইসলামী বক্তা। অনেক হুজুর তো বলছেন যে হে আল্লাহ, এই যতদিন ইনুস জীবিত আছে ততদিন যেন কোনো ইলেকশন না হয়, 50 বছর। কেউ কেউ বলেছেন যে উনি হলেন আল্লাহর ওলি, আল্লাহ থেকে বিশেষ কায়দায়, বিশেষ সিস্টেমে এই পৃথিবীতে তাকে প্রেরণ করেছে, তার বিরোধিতা করলে ঈমান থাকবে না। তো এই মানুষগুলো এখন উচিত তাকে জোর করে হলেও অন্তত পক্ষে মক্কাতে নিয়ে যাওয়া, মদিনাতে নিয়ে যাওয়া, হজে গিয়ে ওই যে বড় বড় 3টা শয়তান আছে, বড় শয়তান, মেজর শয়তান, ছোট শয়তান, এখানে ওনাকে দিয়ে একটু ইট মারানো, হ্যাঁ, যে এই শয়তান দূর করা। এই জিনিসগুলো করলে না আমাদের 18 কোটি মুসলমান আমরা একটু শান্তি পেতাম। কিন্তু তা না করে তিনি এই বুড়া বয়সে যেভাবে ইউরোপে আমেরিকাতে গিয়ে এই পশ্চিমা ধাঁচের ললনাদের সাথে বসেন, নারীদের সাথে বৈঠক করেন, অন্যান্য জায়গাতে যান, এতে করে আসলে আমাদের অ্যাজ এ নেশন হিসেবে উনি তো আমাদের প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করেছেন। উনি একদিনের জন্য হলো তো টুপি পরেছেন, হ্যাঁ, সে নামাজের মসজিদে গিয়ে একদিনের জন্য টুপি পরেছেন। কাজে এই লোকটির যে এখন যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের সঙ্গে ইসলামের কতটা সম্পর্ক আছে, কতটা শরীয়তের সম্পর্ক আছে, এই জিনিসগুলো আমাদের যারা ইসলামপন্থী, যারা তাকে পীর মানে, যারা তাকে আরও 50 বছর ক্ষমতা রাখতে চেয়েছিল, এটা তাদের মানে মনে অনেক কষ্ট দেয়। আর যদি আমি একটা সাধারণ মানুষ, আমার যদি মনে এত কষ্ট লাগে, আপনি চিন্তা করেন জামাতের সভাপতি শফিকুর রহমান সাহেবের কী কষ্টটা লাগছে, জামাতের যে আরেকজন ধরেন আমির হামজা, তার কী কষ্টটা লাগছে। কাজেই ওনার উচিত, ওনার যারা আত্মীয় স্বজন আছে তাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যে এই ভদ্রলোককে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যেখানে যাবেন, এখন এই বয়সে যদি উনি দাঁড়িয়ে রাখতেন অনেক সুন্দর লাগতেন। আপনি দেখেন একটা সুন্দর কিস্তি টুপি পরতো, সাদা পাজামি পরতো, মুখ ভরা সাদা দাড়ি, এবং ওনাকে দেখতে দেবতার মতো লাগতো। তা না করে তিনি কিভাবে ঘোরাফেরা করছেন, আমি এখন এসছি, আমি আর কিছু বেশি বলতে পারবো না। আপনি বলছিলেন ডক্টর ইউনূস বাংলাদেশে মৌলবাদ জাগিয়ে গেছেন, উনি মৌলবাদমুখী কেন হলেন বলে আপনার কাছে না, মৌলবাদ জাগিয়ে যাননি, মৌলবাদ তো আমাদের দেশে আগেই ছিল। হি ওয়াজ দ্য প্রমোটার, মানে তাদের নেতৃত্ব তিনি দিয়েছেন। তিনি একটা এমিরেটস, ইসলামিক এমিরেটস কায়েম করতে চেয়েছেন। কিন্তু সমস্যাটা হলো যে ওনার যারা সহযোগী তারা তখনও সিদ্ধান্ত নিতে পারেনি এটা কি তালেবান স্টাইলে আফগানিস্তান হবে, নাকি শিয়া স্টাইলে ইরান হবে, নাকি আইএস স্টাইলে সিরিয়া হবে। এই এতটুকু মানে সিদ্ধান্ত নিতে দেরি হওয়ার কারণে এই ফাঁক দিয়া উই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান ঢুকে পড়েছে। আদারওয়াইজ এরা কিন্তু মোটামুটি আগামী 50 বছর থাকার জন্য তাদের সিল সাপোর্ট সব কিছু রেডি করা ছিল, এই ফাঁকে ঢুকে গেছে এবং তারা ওই কাজ থেকে এখনও কিন্তু বন্ধ হয় নাই। এখন স্টিল দে আর ট্রাইং, এখনও তারা দেশে বিদেশে তাদের প্রচারণা, মানে তাদের যে সমস্ত
ভাড়া করা ইউটিউবার আছে, ইনফ্লুয়েন্সার আছে, কারো সোফা বন্ধ হয় নাই। আগের চাইতে মনে হয় যেন এখনো আলোচনা ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হবেন কিনা। না, এই রাষ্ট্রপতি হবেন, আরো অনেক কিছু চিন্তা ভাবনা হচ্ছে। এই যে দেখেন আমাদের প্রধানমন্ত্রী এখন তিনি এত কিছুর মধ্যেও তিনি বলছেন সামনে কঠিন সময়, চক্রান্ত হচ্ছে। তিনি বলছেন একটি রাজনৈতিক শক্তি পরাজিত বা বিতাড়িত ফ্যাসিবাদের সঙ্গে হাত মিলাচ্ছে। এখন প্রধানমন্ত্রীর তো অনেকগুলো উইংস থাকে, অনেকগুলো গোয়েন্দা সংস্থা থাকে। তিনি যে কথাগুলো বলেন ধরে নিতে হবে যে এই কথার পেছনে তার কাছে ডকুমেন্টারি এভিডেন্স আছে। তো সেই এভিডেন্সের ভিত্তিতে এখন দেশে বিদেশে অনেক কিছু হচ্ছে। এবং আমি দেখলাম যে এত বছর 111-এর যারা কুশীলব তাদের মধ্যে জনাব ফখরুদ্দিন সাহেব, আমি ওই প্রসঙ্গটা আসতে চাইছিলাম। আচ্ছা, এই ফখরুদ্দিন সাহেব উনি কোনোদিন এতদিন বের হন নাই। এর মধ্যে দেখলাম যে আমেরিকার কি একটা অনুষ্ঠানে তিনি তার স্ত্রীকে নিয়ে সেখানে উপস্থিত, এবং কি খুশি, এমন জোরে জোরে হাসি। উনি কিন্তু যতদিন ক্ষমতায় ছিলেন একবারও ওইভাবে হাসেননি, কিন্তু হাসি দেখে মনে হচ্ছে যে উনি মানে পূর্ণিমার চাঁদ ওনার মুখের উপর ভর করেছে, এইভাবে তিনি হাসছেন। তো এই হাসিগুলো যখন প্রধানমন্ত্রী দেখছেন বা আমরা সাধারণ দেখছি, আমরা এটাকে খুব সাধারণ হাসি মনে করতে পারছেন। একজন ফ্রান্সে, আর একজন সেই দেখা যাচ্ছে যে আমেরিকাতে, সব মিলিয়ে আর একজন দিল্লিতে বসে এই ফাঁসির মঞ্চ রেডি করতে বলছে, আবার বলছে আমি আসতেছি, জেলখানা রেডি করো। তো সব মিলিয়ে চারিদিকে কেমন একটা কাঁপাকাঁপি ভাব, মানে কোনো জায়গাতেই কোনো স্বস্তির মতো কোনো খবর পাওয়া যাচ্ছে না আর কি। আমি একটু নীলুফার চৌধুরী মনি, আপনি কি স্বস্তির খবর কিছুই পাচ্ছেন না? এবং ডক্টর ইউনূসের সময় আমরা অনেকগুলো কমিশন ছিল, এর মধ্যে একটি কমিশন ছিল নারী অধিকার সংস্কার কমিশন। সেই কমিশনের নিয়ে অনেক বিতর্ক হলো আর কি, অনেক দল আপত্তি তুললো তাদের প্রতিবেদনগুলো নিয়ে। সেটি নিয়ে সংস্কার কমিশনে কোনো আলোচনা হলো না। হঠাৎ করে ফ্রান্সে গিয়ে হচ্ছে ডক্টর ইউনূসের এই যে নারীদের প্রশংসাকে আপনি কীভাবে দেখেন? জঘন্যভাবে দেখি। কারণ আপনি দেখেন একজন প্রফেসর, আমি কিন্তু জানেন আওয়ামী লীগের যখন ফ্যাসিস্ট ক্ষমতায় ছিল তখন কিন্তু আমি সংসদে তার পক্ষে বক্তব্য রেখেছিলাম। আমি তাকে ভালোবেসে বক্তব্য রেখেছি তাও না, কিন্তু আমি অভালোবাসা সেটাও করি নাই। আপনার উনি নোবেল পেয়েছে, বাংলাদেশকে পরিচিত করেছে বিশ্বের বুকে, এটা বাঙালি হিসেবে মনে রাখা, এই জায়গাগুলো বলেছি। কিন্তু আমি ঘুণাক্ষরে একবার এটা বুঝতে পারিনি যে একজন মানুষ যে কিনা ছাত্রদেরকে সামনে রেখে দায়িত্বটা নিলেন বা ক্ষমতাটা নিলেন, 1.5 বছর থাকলেন, 1.5 বছরে একটা ছাত্রদের সম্পর্কে বললেন না যে তোমরা বই খাতায় ফিরে যাও। কারণ এখানে কিন্তু ম্যাক্সিমাম ছাত্রই পাশ করে নাই, তারা পড়ার অবস্থায়, হ্যাঁ রাষ্ট্রের যখন খুব অসুখ করে তখন সবাই অ্যালার্ট থাকে, পড়াশোনা তখন মুখ্য না। কিন্তু তারপরে রাষ্ট্র যখন নির্ধারিত জায়গায় ফেরত আসার চেষ্টা করে, আসার জন্য ধারাবাহিক পদক্ষেপগুলোর মধ্যে পড়ে, তখন কিন্তু যার যে কাজ সে কাজে ফিরে যাওয়া উচিত। উনি একটা বার বলেন না একটা ছেলে মেয়েকে যে বই খাতায় ফিরে যাও, বা পড়ালেখার, আজকের সন্তান যদি আগামী দিনের ভবিষ্যৎ হয়, পড়ালেখার বিকল্প নাই। ওনার সময় যেটা গোলাম মোল্লা রনি বললেন একদম 100% সত্যি কথা বলছে। তারও উপরে যদি আরও কিছু বলতেন আমি আরও খুশি হতাম, যে নারীদেরকে যেভাবে ছোট করা হয়েছে ওনার সময়। উনি রাষ্ট্রের দায়িত্বে, যারা দল করে, বিএনপির চেয়ে বড় দল তো বাংলাদেশে ছিল না এই টাইমটায় ওনার সময়ে। বিএনপি পক্ষে থাকার পরেও যখন কোনো দল নারীদেরকে অপমান করেছে, হেয় করেছে, নারীদের আব্রু ধরে টান দিয়েছে, নারীদের আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কুশপুত্তলিকা বানিয়ে পুড়েছে, পিটিয়েছে, তার মানে কি আমার কুশপুত্তলিকাকে পিটানো আর আমাকে পিটানোর মধ্যে তো তফাৎ হতে পারে না। এবং উচ্চারণ অযোগ্য অনেক গালিগালাজ। উচ্চারণ শুধু তাই না, আপনার টিএসসির সামনে একজন নারীর যে উন্না নিয়ে যে সমাচারটা হয়েছিল, তারপরে যখন সেই ছেলেটাকে যখন শাহবাগ থানায় নিয়ে যাওয়া হলো, এর কয়েক ঘন্টা পরে সেই ছেলেকে যেভাবে বের করে আস্ফালন করা হয়েছিল, বাংলাদেশের প্রতিটা নারী, প্রতিটা সম্মানিত নারী, প্রতিটা আপনাদের ঘরের বউ, সন্তান, নারী, প্রত্যেকেই আমরা অপমানিত বোধ করেছি। উনি কোনো শব্দই প্রয়োগ করে নাই। গেল যে কথাটা রানী বললেন যে